আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যারা স্কুলে ব্যবসা শিক্ষা শাখা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই উপকৃত হবে। তো আমরা আজকে আলোচনা করব যে জাবেদা যে অঙ্কগুলো আসছে বিগত পরীক্ষায়, আমরা সেই পরীক্ষার জাবেদাগুলো আমরা আজকে ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব 16তম শিক্ষক নিবন্ধনে ব্যবসা শিক্ষা থেকে শিক্ষা শাখায় যে জাবেদাগুলো আসছে সেই জাবেদাগুলো নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করব। আর আমি যে জাবেদাগুলো এখন করতেছি সেই জাবেদাগুলোর নিয়ম আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা সম্পূর্ণ জাবেদা নিয়মগুলো দেখে আসতে পারেন। যদি জাবেদার নিয়মগুলো কোনো সমস্যা হয় আমি তার কৈফিয়ত দেবো। আপনারা যদি আবার আমার প্লেলিস্ট থেকে জাবেদার নিয়মগুলো দেখেন, আশা করি সম্পূর্ণ জাবেদার নিয়মগুলো সম্পূর্ণ জাবেদা পারবেন। তো দেখেন 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রথম যে জাবেদা আসছিল, মিস্টার ফাহিম 10,000 টাকা ব্যাংকে জমা নিয়ে 2018 সালে 1 এপ্রিল একটি তানজিম অ্যান্ড কুং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিল। এই জাবেদাটা হবে কি? এই জাবেদাটা 1 নম্বর জাবেদাটা হবে কি যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হবে ডেবিট এবং 10,000 টাকা, আমি টাকা লিখলাম না, শর্টকাটে লিখতেছি, এবং মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন যদি বুঝতে চান যে এটা কেন ব্যাংক ডেবিট আর কেন মূলধন ক্রেডিট, এটা বলতে গেলে আমি যে ব্যাংক হিসাব নিয়ে যেহেতু আমি ব্যাংকে টাকা নিয়ে যেহেতু আমি ব্যবসা শুরু করছি, সেই কারণে আমার ব্যাংক সম্পদ বৃদ্ধি পাইছে এবং মূলধন মালিকানাত্ব বৃদ্ধি পাইছে। তাই ব্যাংক সম্পদ বৃদ্ধি, আমরা কি জানি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং মালিকানাত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এবং 2 নম্বর যে যাবে যেটা অফিসের জন্য কম্পিউটার ক্রয়। 2 নম্বরটা, তো কম্পিউটার একটা সম্পদ, আমরা জানি সম্পদ ক্রয় করলে কী হয়, সম্পদ বৃদ্ধি পায়। তো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট হয়। তো আমরা কম্পিউটার যেহেতু কিনছি, আমরা কম্পিউটার কী লিখবো, কম্পিউটার নামে লিখবো না, লিখবো অফিস সরঞ্জাম নামে। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এবং যেহেতু আমি ক্রয় করলাম তার মানে নগদে ক্রয় করলাম, তাই নগদ হিসাব ক্রেডিট হবে। এবং 3 নম্বর যে জাবেদাটা, 3 নম্বর জাবেদা কী বলা হয়েছে যে সেলিমের নিকটাতে পণ্য ক্রয়। এখানে কিন্তু একটা সমস্যা আছে, আপনারা এই যে এখানে কিন্তু অনেকেই ভুল করেন, যে এখানে লেখা আছে সেলিমের নিকট পণ্য ক্রয়। একটা সূত্র আমি বলে দিই আপনার সবাইকে, পণ্য দ্রব্য ক্রয় এবং বিক্রয়ের সময় যদি ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ থাকে তাহলে আপনারা চেক করে দেখবেন যে নগদ বা চেক কথাটা এই এন্ট্রিতে লেখা আছে কি না। যদি নগদ এবং চেক কথাটা উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। তো যেহেতু প্রশ্নটা বলা হয়েছে সেলমের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, তো আমরা যাবে কী লিখবো, যেহেতু নগদ এবং চেক কথা উল্লেখ নেই তার মানে বুঝতে হবে আমাদের লেনদেনটা বাকিতে হয়েছে। তো বাকিতে ক্রয় করলে কিসের সৃষ্টি হয়, পাওনাদার সৃষ্টি হয়। এখানে পাওনাদারটা কে, সেলিম। তো যাবে কী হবে, ক্রয় হিসাব ডেবিট এবং সেলিম বা পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখানে প্রশ্নগুলো আমি দিতেছি না, প্রশ্নগুলো আপনারা বিভিন্ন বই থেকে আপনারা প্রশ্নগুলো দেখে তারপরে কিন্তু আমার জাবেদার সঙ্গে মিলিয়ে নেবেন। তো 4 নম্বর যে প্রশ্নটা, হাবিবের নিকট থেকে প্রাপ্ত, এখানে কী হবে, 6 তারিখের প্রশ্নটা কী বলা হয়েছে, হাবিবের নিকট হতে প্রাপ্ত। এটা জাবেদা কী হবে, অর্থাৎ হাবিবের নিকট হতে প্রাপ্ত মানে হলো আমি হাবিবের কাছে টাকা পাবো, তার মানে হাবিব হলো আমার জন্য সম্পদ। তো আমি যদি হাবিবের কাছে টাকা নিয়ে আসি তাহলে আমার নগদ সম্পদ বৃদ্ধি পাবে এবং দেনাদার সম্পদ হ্রাস পাবে। তো জাবেদা কী হবে, নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট এবং হাবিব বা দেনাদার হিসাব হবে ক্রেডিট। তারপরে 8 তারিখে যাবে মনের দ্রব্য ক্রয়, অর্থাৎ এখানে 5 নম্বর দিয়ে লিখতেছি আমি, এখানে বইয়ে প্রশ্ন হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখে যাবে কী হবে, নগদে পণ্য মনের দ্রব্য ক্রয়। তো পণ্য দ্রব্য ক্রয় করলে কী হয়, ব্যয় হয়, আর ব্যয় বৃদ্ধি পেলে আসলে কী হয়, ডেবিট হয়। তাহলে আমরা কী লিখতে পারি, মনের হিসাব ডেবিট এবং মনিহারি হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট, মনিহারি হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। 5 নম্বরে যাবে যারা গেল। তারপরে 10 তারিখ কী বলা হয়েছে, আমি 6 নম্বর লিখতেছি, 10 তারিখ এটা ব্যাংকে এত টাকা জমা দিয়ে হিসাব করলে হলো। তো আমরা কি জানি, ব্যাংকে টাকা জমা দেওয়া হলে আমার কি হয়, নগদ সম্পদ হ্রাস পায় আর ব্যাংক সম্পদ কী হয়, বৃদ্ধি পায়। তার মানে ব্যাংক সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেল তাহলে ক্রেডিট।
তাহলে নগদান ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এটা হবে জাবেদাটা। তারপরে 12 তারিখে জাবেদাটা কি, আমি এখানে 7 নাম্বার লিখতেছি। 12 তারিখে জাবেদা হাবিবকে প্রদান। এর অর্থ হলো কি, হাবিব আমার কাছে টাকা পেত, তার মানে হাবিব আমার জন্য কি পাওনাদার, আমি পাওনাদারকে টাকা পরিশোধ করলাম, এর ফলে কি হলো, আমার পাওনাদার দায় হ্রাস পাবে এবং নগদ টাকাও হ্রাস পাবে। তার মানে জাবেদা কি হবে, হাবিব বা পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমি সময় বাঁচানোর জন্য কিন্তু গড় করছি না, করে দিয়েছি। যদি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে জানাবেন, আমি পরবর্তীতে জাবেদার যে আরও জাবেদা কত কঠিন জাবেদাগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে দেখেন 14 তারিখে জাবেদা কী বলা হয়েছে, 14 তারিখে জাবেদা বলা হয়েছে যে সেলিমকে পণ্য ফেরত দেওয়া হলো। এটাও কিন্তু একটা ফাঁদ। এখানে কি ফাঁদ দেখেন, যারা না বুঝবেন তারা কিন্তু অবশ্যই আটকিবেন। এটা দেখি হাবিবকে পণ্য ফেরত দেওয়া হলো, তার মানে কি দাঁড়ায় যে আমি হাবিবের কাছ থেকে পণ্য দ্রব্য ক্রয় করেছিলাম, এখন জিনিসটা কি ভালো না, তার মানে আমি ফেরত দিয়ে দিলাম। তারপরে বিষয়টা কি দাঁড়ালো, পণ্য ক্রয় করছিলাম, পণ্য যেহেতু ভালো না তাই আমি ফেরত দিয়েছি, তার মানে ক্রয় ফেরত, ঠিক আছে। আর পণ্য ক্রয় করলে কি হয়, পাওনাদার বৃদ্ধি পায়, তাই বৃদ্ধি পায়। এখন যেহেতু আমি পাওনাদারকে পরিশোধ করে দিলাম, অর্থাৎ পণ্য দিয়ে দিলাম, তাই আমার পাওনাদার হ্রাস পেয়ে যাবো। সেজন্য হাবিব হিসাব ডেবিট এবং ক্রয় করলে যেহেতু ব্যয় হয়, তাহলে ক্রয় ফেরত করলে ব্যয় হ্রাস পায়, তাহলে ক্রেডিট হবে। তো জাবেদা কী হলো, পাওনাদার হিসাব ডেবিট অর্থাৎ হাবিব হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো 16 তারিখে যে জাবেদাটা অনাদেয় পাওনা ধার্য করা হলো, আমি 9 নম্বর দিয়ে লিখতেছি। অনাদেয় পাওনা ধার্য করা হলো, এটাও কিন্তু একটা কঠিন জাবেদা, যারা না পারবে তাদের জন্য অবশ্যই একটা কঠিন। তো এটার জাবেদাটা কী হবে, অনাদেয় পাওনা হিসাব ডেবিট এবং অনাদেয় পাওনা হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমরা জানবো কেন অনাদেয় পাওনা ডেবিট হলো। এটার কারণ হলো অনাদেয় পাওনা হলো একটা ব্যয় বৃদ্ধি পেলে সেজন্য ডেবিট, এবং প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে কি, সম্পদ হ্রাস পেলে কি ক্রেডিট। অনাদেয় পাওনা মানে আপনি মনে করেন একজন কাছে টাকা পাবেন, এখন সে আর টাকাগুলো দিবে না, তো আপনাকে এটাকে ব্যয় হিসাবে ধরতে হবে, অনাদেয় পাওনা হিসাবে বা ঋণ হিসাবে ধরতে হবে। তো এরপর যাবে তার কী বলেছে, আসবাবপত্র ক্রয় করা হলো, এটা আমি 10 নম্বর দিবে রাখলাম। 18 তারিখ কী বলেছে, আসবাবপত্র ক্রয় যাবে তা কী হবে, যে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু একটা ফাঁদ রয়েছে। ফাঁদ কি, আমরা অনেকেই কিন্তু লিখে বলি যে আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট না, এখানে কোনো সময় আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট হবে না, কারণ এখানে সম্পদ ক্রয় করছি, সম্পদ ক্রয় করার ফলে কি হলো, আমার সম্পদ বৃদ্ধি পেলো এবং নগদ সম্পদ হ্রাস পেলো, সেজন্য আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এবং 20 তারিখে জাবেদা কী বলা হয়েছে, আমি 11 নম্বর দিয়ে লিখতেছি। 20 তারিখে জাবেদা কী বলা হয়েছে, যে পণ্য বিক্রয়। এখানে এই জাবেদা কী হবে, পণ্য বিক্রয় জাবেদা কী হবে, বিক্রয় নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে নগদান কেন ডেবিট হলো এবং বিক্রয় কেন ক্রেডিট হলো, এটা কারণটা কি, নগদে বিক্রয় করার ফলে আমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় করার ফলে আমার আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। এবং এরপরে যাবে তারা 22 তারিখ, আমি এটা 12 নম্বর লিখতেছি। 22 তারিখে যাবে হচ্ছে জিনিয়াসকে কর্য প্রদান। যাবে তারা আমি দুইভাবে লিখতে পারি, যে জিনিয়াসকে কর্য হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, বা জিনিয়াসকে কর্য হিসাব ডেবিট লিখতে পারি এবং কর্য হিসাব নগদান হিসাব ক্রেডিট। আমি এখানে লিখলাম কর্য হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এটা কারণটা কি, কারণটা হলো জিনিসকে কর্য দেওয়া অর্থ যে কথা, লগ্নি যে কথা, বিনিয়োগ একই কথা, সেই জন্য বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তারপরে কি 22 তারিখ কী হলো, বেতন বকেয়া হলো। তো এটা যাবে কী হবে, বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলো এবং যেহেতু ব্যয়টা প্রদান করা হয় নাই, বকেয়া রয়েছে, সেজন্য কি আমার দায় বৃদ্ধি পেয়েছে। এবং তারপর যাবে কী বলা হয়েছে, তারপর যাবে কি, আমি 14 নম্বর দিয়ে লিখতেছি। 24 তারিখ 26 তারিখ যাবে কী বলেছে, কমিশন প্রাপ্য। তার মানে এখানে কি কিন্তু কমিশন ব্যয় না, কমিশন আয় মনে করতে হবে। তাহলে কি হলো, প্রাপ্য কমিশন মানে আয় বকেয়া রয়েছে, আয় বকেয়া থাকলে আমরা কী লিখতে পারি, ডেবিট। তাহলে কী হবে, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট, এরপরে যাবে কি আছে, এরপরে হলো আসবাবপত্র অবশ্যই, এখানে 15 নম্বর লিখতেছি। 28 তারিখে যাবে যারা আসবাবপত্র অবশ্যই যাবে কী হবে, অবশ্যই হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট, অবশ্যই হিসাব ডেবিট
আসবাবপত্র হিসাব ক্রেডিট। অবশ্যই ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য অবশ্যই ডেবিট, এবং আসবাবপত্র সম্পদ হ্রাস পেয়েছে সেজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা যদি যাবেন এই নিয়মগুলো আবার প্লেলিস্ট থেকে দেখে আসেন তাহলে অবশ্যই আশা করি 100% উপকৃত হবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যদি উপকৃত হন, তাহলে আপনাদের মাঝে আরও অবশ্যই ভিডিও প্রদান করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।